চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেলের রাত্রিকালীন সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমরা দুজন, আমি ফারজানা করিম আর আমি সাইদুর রহমান। এখন সবার আগে শুনুন যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। হাইকোর্টের রায়ের বিপক্ষে সরকারের আপিল আবেদনের শুনানি রোববার। আপিল বিধিসম্মত হয়নি বলে শেখ হাসিনার প্রধান কৌশলীর দাবি। আইন উপদেষ্টা জানালেন, সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে জরুরি বিধির সংশোধনী, জাতীয় সরকারের সম্ভাবনা নাকচ। বার্ড মাউন্টেড দুর্নীতি মামলায় বিশেষ আদালতে শেখ হাসিনা আবারও এপ্রিল মে মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আহ্বান। মুক্তির পর জেল গেট থেকে গ্রেফতার হলেন হান্নান শাহ। খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আইনজীবীদের আবেদন। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বলল যুক্তরাষ্ট্র। মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান। এবং মানসম্পন্ন আলু বীজের সংকট কাটাতে সফল গবেষণা। টিস্যু কালচারের আলু বীজ ছড়িয়ে দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিজ্ঞান। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো সংবাদে। ব্যবসায়ী আজম জে চৌধুরী চাঁদাবাজি মামলা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদনের শুনানি হবে রোববার। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের 6 সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেয়। অবশ্য সরকারের আপিল বিধিসম্মত হয়নি বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার প্রধান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। মাহমুদুল করিমের রিপোর্ট দেখুন। বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা মামলা বাতিল করে ওই মামলার জরুরি বিধিতে অন্তর্ভুক্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায় ঘোষণার 1 ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে আপিল করে সরকার। বৃহস্পতিবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় সরকারের আবেদনটি না থাকায় সম্পূরক কার্যতালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সকাল 9:40 শুনানির জন্য আবেদনটি উপস্থাপিত হয়। এ সময় শেখ হাসিনার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড মৌলভী ওয়াহিদুল্লাহ মামলাটি সম্পূরক কার্যতালিকায় উল্লেখিত হওয়ার বিষয়টি সিনিয়র আইনজীবীদের জানাতে পারেননি উল্লেখ করে সময় চান। এ কারণে আদালত শুনানির দিন ধার্য করে আগামী রোববার। তবে তড়িঘড়ি করে দায়ের করা সরকারের আপিল বিধিসম্মত হয়নি বলে অভিযোগ এনেছেন শেখ হাসিনার প্রধান কৌশলী। রুল 14 চ্যাপ্টার 13 ক্লিয়ারলি বলছে the provisional petitions for leave to appeal will not be entertained unless all the relevant documents except the copy of the impugned judgment are filed. ওরা দিয়েছে শুধু রিট পিটিশনটা, আর কিচ্ছু দেয় নাই। অথচ এর সঙ্গে আছে সাপ্লিমেন্টারি এফিডেভিট আছে 218 পেজ, তারপরে এফিডেভিট ইন অপোজিশন আছে 10 পেজ, এফিডেভিট ইন অপোজিশন অফ সাপ্লিমেন্টারি এফিডেভিট আছে 9 পেজ, অ্যাপ্লিকেশন ফর আপগ্রেডেশন আছে 16 পেজ। এগুলো কিছুই দেয় নাই, সে এখনো রেডি হয় নাই, অথচ জাজ সাহেবরা বসে পড়লেন সেই কেস শুনতে। তো জজ সাহেব কি রুল কিছু দেখেন না? এইটা আমি আপনাদের থ্রুতে বলতে চাই যে জজ সাহেবরা দয়া করে রুলস দেখে তারপরে যেন বিচার করেন। মামলা সম্পর্কে আইন উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। উনি কিন্তু বলেছিলেন 3 দিন আগে যে এই যে বিচার হবে, যে ডিসিশন হবে, দ্যাট উইল গভর্ন অল আদার কেসেস। সেই গভর্নমেন্ট 8 ঘন্টার মধ্যে কেস ফাইল করলো। ইজ ইট ফেয়ার? সরকারের সঙ্গে আইনি লড়াই শুরু হওয়ার পর আইনের শাসন প্রতিষ্ঠা ও সংবিধান সমুন্নত রাখার দাবিতে সমাবেশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আইন কঠিন হোক, কিন্তু আইনের অপপ্রয়োগ, আইনের যথেচ্ছার ব্যবহার সেই আইনকে ভোতা করে দেয়। যারা সরকারি উকিল আছেন, সরকারকে যথাযথভাবে আইন প্রয়োগ করার জন্য আপনারা সুপরামর্শ দিবেন। এই যে প্রতিপদে স্টেট আপনারা 50 অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্ট পড়ে দেখেন পেজ 350, সেখানে বলে দিয়েছে কোথায় কোথায় স্টে দেবে, কোথায় কোথায় স্টে দেবে। এখন আর কিছুই মানেন না। গভর্নমেন্ট আসলে ও সব কন্ডিশন আর্বিট্রারি হয়ে যায়, তারা তাদের মতন দিয়ে চলে। অ্যাকচুয়ালি যদি শুনে যায় তাও আমার দুঃখ নেই। মাহমুদুল করিম, চ্যানেল আই, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন,
শেখ হাসিনার মামলায় আপিল বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভর করেছে জরুরি বিধির সংশোধনী আনার প্রয়োজন আছে কিনা। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জাতীয় সরকার গঠন সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, সংবিধানে এমন কোনো ব্যবস্থা নেই। আরো জানাচ্ছেন শামীম আহমেদ। আইন উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ছিল হাইকোর্টে শেখ হাসিনার মামলার রায় নিয়েই। জরুরি বিধিমালায় অন্তর্ভুক্ত অন্য মামলার ভবিষ্যৎ, সংবিধান অনুযায়ী প্রচলিত আইন ও নাগরিক অধিকার রক্ষায় সরকারের ভূমিকা, হাইকোর্টের রায়ে সরকার বিব্রত কিনা প্রশ্ন ছিল এমন অনেক বিষয়ে। তবে আইন উপদেষ্টা ছিলেন অনেকটাই নিরুত্তাপ। কোনো আইন ঠিক কি বেঠিক এটা বলার এখতিয়ার হচ্ছে আদালতের। আদালত হাইকোর্টে একটা রায় দিয়েছেন, সেই রায়ের এগেইনস্ট অ্যাপিল ডিভিশন হয়েছে, অ্যাপিল ডিভিশন এখন রায় দেবেন। এটা সুপ্রিম হাইকোর্ট বা অ্যাপিল ডিভিশনের বা সুপ্রিম কোর্টের বা সুপিরিয়র জুডিশিয়ারির একটা ইনহেরেন্ট জুরিসডিকশন, কনস্টিটিউশনাল রাইট টু টেস্ট দি ল ইন দি কনটেক্সট অফ। অ্যাপিল ডিভিশন বলে যে আইনটি বেঠিক, তাহলে বেঠিক। আর যদি অ্যাপিল ডিভিশন বলে যে আইন ঠিক, তাহলে ঠিক। সুতরাং জাজমেন্ট না হওয়া পর্যন্ত কোনো ওপিনিয়ন বা বক্তব্য বা মন্তব্য করার স্কোপ নাই। ব্রিফিংয়ে উঠে আসে জরুরি অবস্থা প্রত্যাহার এবং এ বিষয়ে উন্নয়ন সহযোগীদের অবস্থান প্রসঙ্গে। জানতে চাওয়া হয় জাতীয় সরকার গঠন সম্ভাবনা নিয়েও। যে সংবিধানের মধ্যে নেই সেখানে কি করে হয়? তুমি তো বলে দিচ্ছ যে সংবিধানের মধ্যে নেই, তো যেটা নাই সেটা কি করে হবে? গুঞ্জনের ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। সেই গুঞ্জনের জবাব দেওয়ার তো কোনো প্রয়োজনীয়তা নাই আর কি। মানুষের ফ্রিডম আছে, মানুষ ক্যান থিঙ্ক এনিথিং। সেটা তো আইনগত ব্যাখ্যা বা আইন উপদেষ্টার জবাব দেওয়ার তো কোনো আমি দেখছি না, মানে স্কোপটা আমি দেখছি না। আইন উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য বিধিনিষেধ প্রত্যাহারে উপযুক্ত সময়ে ব্যবস্থা নেবে সরকার। শামীম আহমেদ, চ্যানেল আই, ঢাকা। আবারও এপ্রিল মে মাসের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার সংক্ষিপ্ত শুনানি শেষে বিশেষ আদালতে আইনজীবী ও সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী 13 ফেব্রুয়ারি। চকর মালিকা জানাচ্ছেন বিস্তারিত। হাইকোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাতিল হয়ে যাওয়ার পর আইনি লড়াই শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এরই মধ্যে দুর্নীতি দমন সংক্রান্ত বিশেষ আদালতের শুনানি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার। শুনানি শেষে আদালতে আইনজীবী, আত্মীয় স্বজন ও সাংবাদিকদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন শেখ হাসিনা। তার মতে সবকিছুর আগে দরকার নির্বাচন। নির্বাচনের ব্যাপারে তিনি যেটা বলেছেন, অতি দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। যেখানে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, সেখানে 14 মাসে এই নির্বাচন কমিশন ত্রুটিযুক্ত যেই ত্রুটিপূর্ণ যে ভোটার তালিকা সেটা সংশোধন করতে পারেনি। গতকাল কোর্টের রায়ের প্রেক্ষিতে বলেছেন যে সংবিধানের বিপরীতে কোনো আইন প্রণীত হতে পারে না, সেটাই গতকালের রায়ে প্রতিফলিত হয়েছে। সকালে চার্জ গঠনের শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সময় প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাৎক্ষণিকভাবে তা মঞ্জুর করেন বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ফিরোজ আলম। কিছু টেকনিক্যাল ডকুমেন্টস আমরা পুরোপুরিভাবে দেখতে পারি নাই, এর জন্য আমরা সময় চেয়েছি। এই মামলাটিকেও জরুরি ভিত্তিতে নিয়ে আদেশ দিয়ে আজকে স্পেশাল কোর্টে বিচার করা হচ্ছে সংক্ষিপ্ত আকারে। সেই জন্য একই পয়েন্ট যেহেতু ইনভলভ, সেই কারণে যেহেতু আইন সেটেলড হয়ে গেছে, এই মামলাটি আর চলতে পারে। সকাল থেকেই সংসদ ভবনে স্থাপিত বিশেষ আদালত ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুনানির সময় আদালতে হাজির করা হয় অপর অভিযুক্ত সাবেক জ্বালানি সচিব তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রমকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। তেজগাঁও থানায় দায়ের করা গেটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সশরীরে আদালতে উপস্থিত করার জন্য আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। রোববার এই বিষয়ে আদেশ দেবেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম গোলাম রব্বানী। বেগম জিয়াকে 5 মাস ধরে নির্জন কারাবাসে রেখে প্রচলিত আইন অমান্য করা হয়েছে, এই অভিযোগ এনে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করলে আজ শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 9 মার্চের মধ্যে গেটকো দুর্নীতি মামলায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। খালেদা জিয়ার পক্ষে আবেদনের শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সানাউল্লাহ মিয়া। আইনের বিধান অনুযায়ী 15 দিনের ঊর্ধ্বে কোনো বন্দী বা হাজুতিকে এক নাগারে এইভাবে নির্জন কারাবাসে রাখা যায় না। বেগম জিয়ার ব্যাপারে একটা গভর্নমেন্ট একটা নজির স্থাপন করলো যে 153 দিন তাকে এইভাবে একা নির্জন কারাবাসে রেখে
এই দেশের ইতিহাসে একটা নজির স্থাপন করলো। এই জন্য আমরা আদালতে আজকে পিটিশন দিয়ে বলেছি যে যেহেতু 120 দিনের মধ্যে 173 ধারার বিধান অনুযায়ী পুলিশ রিপোর্ট দিতে হয়, 120 দিনের মধ্যে আসে নাই, সেই কারণে আমরা বলেছি যে তাকে তার বেগম জিয়ার অধিকার আছে এই মামলার অগ্রগতি সম্পর্কে জানার জন্য। মুক্তির পর জেল গেট থেকে গ্রেফতার হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। 4 মাস কারাভোগের পর বিকেল 5টায় তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান, কিন্তু উস্কানিমূলক কথা বলার অভিযোগে জরুরি বিধিমালার আওতায় তাকে আবারও আটক করা হয়। ফতুল্লা থানার ওসি বাদী হয়ে জরুরি বিধিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। গত 7 নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অপ্রীতিকর ঘটনার জের ধরে ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার হন হান্নান শাহ। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। বাংলাদেশের সকল মামলায় স্বচ্ছতা এবং মানবাধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে আন্তরিক উল্লেখ করে বলেছে, যত দ্রুত সম্ভব গণতন্ত্রের পথে ফিরে যাওয়া উচিত। 2 উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মার্কিন জর্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি সাংবাদিকদের কাছে তার সরকারের অবস্থান তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। বেলা 11টার দিকে সচিবালয়ে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার স্বাস্থ্য উপদেষ্টা MM শওকত আলীর সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠকের পর যান আইন উপদেষ্টা F হাসান আরিফের দপ্তরে। এ নিয়ে 2 দিনে 3 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার 2 বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করলেন তিনি। আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গীতা পাসি বলেন, বর্তমান সরকার একটি রোডম্যাপ বাস্তবায়নের চেষ্টা করছে বলেই যুক্তরাষ্ট্র সরকারকে সমর্থন করে। The importance of having elections this year. This is a commitment that the chief advisor and others have made. We welcome that commitment. It is very important in our view, and we share the view of the government that the government should be restored. The country should be returned to a democracy as soon as possible. There must be elections that allow people to select their leaders, free, fair, credible elections. চলমান বিভিন্ন মামলা নিয়েও তার সরকারের অবস্থান তুলে ধরেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। And in general that due process is followed in all the cases that are going on, that international standards of human rights and due process, as well as the fact that the cases be transparent and so on. বিদেশি কূটনীতিকদের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের স্থানীয় মিশন প্রধানরাও দেখা করছেন উপদেষ্টাদের সঙ্গে। যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন এডিবির কান্ট্রি ডিরেক্টর। He is focusing on development projects and we don't go into the politics. That's the country's own internal matter. So we only look forward to a good political situation and we focus on development project. এর আগে তিনি জ্বালানি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক M তামিমের সঙ্গে বৈঠক করেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। দলীয় ঐক্য প্রশ্নে নিজেদের মধ্যে আরেক দফা বৈঠক করল বিএনপি সংস্কারপন্থীরা। তবে একে আনুষ্ঠানিক কোনো বৈঠকের স্বীকৃতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ইঙ্গিত দিয়েছেন, খন্দকার দেলোয়ারপন্থীরা এগিয়ে এলেই ঐক্য সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, বুধবার তার বাসায় দলের সিনিয়র নেতারা কোনো গোপন বৈঠক করেননি, এটি ছিল নিতান্তই সৌজন্যমূলক। রেজওয়ান কাদেরের রিপোর্ট দেখুন। স্বেচ্ছাসেবক লীগ নেতারা বিকেলে দেখা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে। এ সময় তিনি দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি। বলেন, শুধুমাত্র নির্বাচনের পরেই জাতীয় সরকার হতে পারে, তার আগে নয়। সাংবাদিকরা তার কাছে জানতে চান দলের সংস্কার প্রশ্নে সরব নেতাদের সঙ্গে তার বৈঠক প্রসঙ্গে। না, আমার বাসায় কালকে এবং ধরনের কোনো মিটিং হয় না। মিটিং হচ্ছে সমস্ত প্রেসিডেন্ট মেম্বারই থাকতো। তারা 4 জন আমার সঙ্গে এমনি ভাই হঠাৎ বিকালবেলা আমার বাসায় এসছে এমনি গল্প গুজব করার জন্য। তা আমরা প্রেসিডেন্ট 4 জন আশ্রাবও ছিল, আমরা এমনি বসেছি, গল্প গুজব করছি। সংস্কার নিয়ে আওয়ামী লীগে কখনোই বিভক্তি স্পষ্ট না হলেও এ ইস্যুতে বিভক্ত বিএনপিতে এখন চলছে ঐক্য প্রচেষ্টা। চৌধুরী আকবর ইবনে ইউসুফের বাসায় সংস্কারপন্থীদের অনানুষ্ঠানিক বৈঠকেও আলোচিত হয় সেই প্রসঙ্গ। খন্দকার দেলোয়ার সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বেশ কয়েকদিন আগে টেলিফোনে বলেছিলেন যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। তারপর থেকে ওইখান থেকে আর আমরা কোনো মেসেজ পাইনি। কয়েকদিন আগে ওখানে সহ দপ্তর সম্পাদক রিজভী সাহেব এসেছিলেন, আমাদের নেতা জনাব সাইফুর রহমান সাহেবের সাথে 1.5 ঘন্টা আলাপ সালাপ করে গিয়ে বলেছেন যে কোনো বৈঠকই করেন নাই। সুতরাং এখন পর্যন্ত সিচুয়েশন ইজ ভেরি আনক্লিয়ার। বিএনপির সংস্কারপন্থী নেতারা দাবি করছেন তারা আন্তরিক।
ঐক্যের জন্য প্রয়োজন অপর পক্ষের ইতিবাচক সাড়া। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ বলেছেন, সিডর দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা শেষ পর্যায়ে, এখন চলছে পুনর্বাসনের কাজ। আজ তার কার্যালয়ে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং দূতাবাসের কাছ থেকে দুর্গতদের জন্য ত্রাণের চেক গ্রহণকালে প্রধান উপদেষ্টা কথা জানান। তিনি বলেন, এ পর্যন্ত 120 কোটি টাকা দুর্গত এলাকায় বিতরণ করা হয়েছে। দুর্গতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যিনি ব্যবসায়ী ছিলেন তিনি যাতে আবার ব্যবসা করতে পারেন, ক্ষুদ্র ব্যবসায়ী হলেও। যিনি জেলে ছিলেন তিনি যাতে আবার সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারেন। যিনি কৃষক ছিলেন তিনি যাতে আবার চাষবাসে মনোযোগ দিতে পারেন, সেই কর্মকাণ্ডগুলোই এখন জোরদার করা হচ্ছে। সিডর দুর্গত জেলাগুলোতে এ যাবৎ প্রায় 120 কোটি টাকা বিতরণ করেছে। এছাড়াও গত সপ্তাহে আরো 22 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এর টাকার প্রধান ভাগ খরচ হচ্ছে গৃহ নির্মাণ সহায়তায়। রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব অর্ডিন্যান্সের 2 দিনব্যাপী বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। দীপ্ত হস্ত করি সশস্ত্র এই মন্ত্রকে সামনে নিয়ে আয়োজিত সম্মেলনে অর্ডিন্যান্স কোরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে সম্মেলনে যোগ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল মঞ্জু আহমেদ। সেই সময় মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স মেজর জেনারেল অনুপ কুমার চাকমা সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে কোরের কর্মকাণ্ডকে গতিশীল করে সেনাবাহিনীর উত্তরোত্তর উন্নতির বিষয় নিয়ে আলোচনা হয়। 2 দিনের এই সম্মেলনে অর্ডিন্যান্স সার্ভিসেস এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম জাকারিয়ার সভাপতিত্বে কোরের কর্নেল এবং এর ওপরের পদবীর অফিসাররা অংশ নেন। আজ 7ই ফেব্রুয়ারি 52 এই সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন ঢাকার সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয় সারা দেশে। চট্টগ্রামে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয় এই দিন। রংপুরের ব্যবসায়ীরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতালের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়, বাধ্য করে সব দোকানপাট খোলা রাখতে। ধর্মঘট এবং মিছিল করে ডোমার স্কুলের ছাত্ররা। নোয়াখালীর চাটখিলে স্থানীয় হাই স্কুল, প্রাইমারি স্কুল, এমআই স্কুল এবং মাদ্রাসার ছাত্ররা পালন করে পূর্ণ দিবস ধর্মঘট। ভাষা সৈনিক রসনারা বেগম সুখী বলেছেন, দেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আর অপ্রাপ্তের খাতায় তিনি রেখেছেন ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়ে চলা। ভাষা সৈনিকদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ 7ম পর্ব, জানাচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। 1952 সালে ভাষার জন্য মানুষের আন্দোলন তুঙ্গে চলেছে দীর্ঘদিন। 1956 সালে বাংলা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা পাওয়ার আগে পর্যন্ত অব্যাহত ছিল আন্দোলন। 52রই পুনরাবৃত্তি ঘটে 1955 সালের 21শে ফেব্রুয়ারিতে। কারফিউ ভেঙে ভাষা দিবস পালন করতে গিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর সাথে গ্রেপ্তার হয়েছিলেন ভাষা সৈনিক রওশনারা বেগম। ছিল মুচলেকা দিয়ে মুক্তির সুযোগ, তা নেননি এই ভাষা সৈনিক। জন্ম 1936 সালের 17ই মে ভোলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি 1953 সালে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক হিসেবে অবসর নেন 2000 সালে। 2007-এর 16ই আগস্ট ব্রেইন হ্যামারেজের পর আর ভালো করে কথা বলতে পারেন না এই ভাষা সৈনিক। দুপুরের সময় এইটা ঘটনাটা ঘটলো। মানে আপনাদেরকে ধরে কোথায় নিয়ে, আপনার স্বেচ্ছায় কারাবরণ করলো, কোথায় নিয়ে গেল? লালবাগ থানায় 25 জন মেয়ে ওই রাতে তো কারাবরণ করলো। জি। পরদিন তো আমার আব্বা আসলো, তুই একটা ইয়ে দে, আমি করবো না কিছু, ফার্দার করবো না কিছু। আমি বলি যে করি নেই তো কিছু। আমি দেশ গড়ার আন্দোলনের শরিক, মেলাতে পারেন না পাওয়া না পাওয়ার হিসেব। স্বাধীন দেশ পেয়েছি, 71-এর মুক্তিযুদ্ধ পেয়েছি, গুছিয়ে বলতে পারবো না। ঠিক আছে, গুছিয়ে বলার দরকার নেই। পাইনি তো অনেক কিছু। সোনার স্বাধীন দেশ চেয়েছিলাম আমরা, সুখী সমৃদ্ধ, সবার পেটে খাবার আছে, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে,
দুর্নীতি মুক্ত থাকবে। অর্থনীতির সচেতন ছাত্রী রওশন বলছেন, মুক্তবাজার অর্থনীতিতে দেশে উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বন্ধ কলকারখানা চালু করতে। দেশের লোকের যে এখন ক্রয় ক্ষমতার বাইরে চাল, ডাল, এভরিথিং, কবে এগুলো ক্রয় ক্ষমতার ভিতরে আসবে? শিল্প কলকারখানা কর ফাঁকি দিয়ে চলতেছে, বন্ধ করে দিয়ে হচ্ছে। সুখী সমৃদ্ধ এই ব্যবধান, দূরতিক্রম্য ব্যবধান না থাকুক। দেশ গরিব হোক, তবু সবাই যেন খেতে পায়, মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা হয়, এই কামনা করে চলেছেন ভাষা সৈনিক রওশন। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে আলু চাষ, কিন্তু মানসম্পন্ন আলু বীজের সংকট বোনা ও রোপণ মৌসুমে দিশেহারা করে তুলেছে কৃষকদের। সংকট নিরসনে একসময় আলুর টিস্যু কালচারের বীজ উৎপাদন নিয়ে গবেষণা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ প্রজনন বিভাগ। 12 বছরের গবেষণা শুধু সফলই হয়নি, তারা টিস্যু কালচারের আলু বীজ ছড়িয়ে দিয়েছে কৃষক এবং বীজ উৎপাদনের মাধ্যমে। শহীদুল্লাহ টিটনের ক্যামেরায় রাজশাহী থেকে ফিরে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। 2 পর্বের রিপোর্টের আজ রয়েছে প্রথম পর্ব। দেশে এবছরও 4 লাখ হেক্টরে আলু আবাদ হয়েছে। এর জন্য বীজের প্রয়োজন ছিল 6 লাখ টন, যার বাজার মূল্য 1500 কোটি টাকা। এর মধ্যে বিএডিসি বিতরণ করেছে 2% বীজ, তাদেরকেও আমদানি করতে হয়েছে 100 টন। বেসরকারিভাবে আমদানি হয়েছে 1500 টনের মতো। বাকি বীজ জোগাড় করেছে কৃষক, ব্যবসায়ী এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। সব মিলিয়ে আলু বীজ নিয়ে কৃষকের রয়েছে দারুণ পরনির্ভরশীলতা। এই অবস্থা উপলব্ধি করেই 1996 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল টিস্যু কালচারে বীজ উৎপাদন গবেষণা, যা আজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বাণিজ্যিক উৎপাদন খামারে। এটা আমরা শুরু করি 1996-এ আর কি, একদম প্রাইভেট পর্যায়ে এটা শুরু হয় এবং আমরা মাঠে আশাতীত সাফল্য এটা লাভ করি। এবং রাজশাহীতে প্রথম একটি ব্যক্তি পর্যায়ে ল্যাবরেটরি হয়, যে ল্যাবরেটরির আলুর বীজ দেখে, এবং রাজশাহীতে এতগুলো ল্যাব বাংলাদেশের ল্যাবরেটরি হয় আর কি, এবং তারা সবাই বেশিরভাগ আলুর বীজ তৈরি করছে। এখান থেকে প্রাথমিক ধাপের বীজ নিয়ে তা কয়েক দফা বর্ধন করে প্রস্তুত করা হচ্ছে রোপণ উপযোগী আলু বীজ। শুধু তাই নয়, টিস্যু কালচারের আলু বীজ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গবেষণা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমরা প্রথমে বীজ আলুর মাঠ থেকে সুস্থ সবল চারা আগে নির্বাচন করি, পরে ওখান থেকে ডগা কেটে নিয়ে এসে ল্যাবরেটরিতে ওখান থেকে মেরিস্টেম বাইর করি। এখান থেকে ফার্স্ট জেনারেশনের যে আলুটা হবে সেটা হচ্ছে ব্রিডার সিড। ব্রিডার সিড থেকে মেইনটেইন করে 4th জেনারেশন পরে এটা বীজ আলু হিসেবে বিক্রি করা হবে। ফসলের উৎপাদন বৃদ্ধি, ফলন বাড়ানোর তাগিদ সহ সবকিছু বিবেচনায় প্রযুক্তির সর্বাধুনিক স্তরে মিলছে কৃষকের আশা আর বিশ্বাস। গবেষকরা আশা করছেন টিস্যু কালচারের আলু বীজই একসময় পারবে আমদানি নির্ভরতা থেকে দেশকে বাঁচাতে। রাজশাহীর বায়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। আমাদের হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে স্ট্যান্ডবাই বিরতির পর্যায়ে দেখতে পাবেন। শুরু হলো 1,500 কোটি টাকার বেগুনবাড়ি হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ। ভেঙে ফেলা হবে 11টি ভবন। আমাদের